হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা আরো নতুন ব্লগ ভিডিওতে। তো তোমরা কি জানো বাংলার বুকে সবথেকে জনপ্রিয় রথ কোনটা আর সেটা কোথায় আছে? যেখানে শুধু রথ না, ইতিহাস গড়ে ওঠে কাঠের চাকা ঘুরে। তো তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে এখানে আসবে। এদিকটা হচ্ছে ব্যান্ডেল টু কাটুয়া রুটের যে কোনো একটা ট্রেন ধরবে আর সোজা নেমে যাবে এই গুপ্তিপাড়া কিংবা বেহুলা স্টেশনে। বেহুলা থেকে ডিস্টেন্সটা কম হয়, যার কারণে আমরা বেহুলাতেই নেমেছি। তো গুপ্তিপাড়ায় আসার আরও একটা রাস্তা আছে, যেটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর রুটে, যেখান থেকে গুপ্তিপাড়া ঘাটটা পার হতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এই হলো গুপ্তিপাড়া স্টেশন। তো গুপ্তিপাড়া স্টেশন থেকে নেমে এই দিকে যে টোটোগুলো থাকবে এই টোটোগুলো করে যাবে। খুব জোর হলে হার্ডলি 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। ভুল করেও কেউ এই দিকটাতে যাবে না, ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিকে যে টোটোগুলো থাকবে এটা করেই আমরা যাব। তো কাকা, গুপ্ত বৃন্দাবনে যাবো তো কত করে ভাড়া? আগে না, কত ভাড়া কত? 10, ঠিক আছে। গাইজ, মাত্র 10 টাকার বিনিময়ে আমাদের এখানে এসে নামিয়ে দিল। তো বেহুলা থেকে আসলে তোমরা এই গেটটা পাবে প্রথমে। আচ্ছা, তুমি কি জানো রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল? যদি না জেনে থাকো তাহলে চলো আমিই তোমাদের বলে দিই। পদ্মপুরাণের কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে বোন সুভদ্রা দাদা জগন্নাথের কাছে শহর দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং বোন সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচা গিয়েছিল। এই তিনজন তাদের মাসির বাড়ি টানা 7 দিন বিশ্রাম নেন এবং 8 দিনের মাথায় তারা আবার আবাসে ফিরে আসে। সেই থেকেই এই রীতি চলে আসছে। তো এইভাবেই শুরু হয়েছিল রথযাত্রা। আর আমরা বাড়ি থেকে যে টাইমে বার হয়েছিলাম ভেবেছিলাম হয়তো যে প্রভু জগন্নাথকে রথে বসানোটা হয়তো আমরা আর দেখতে পারবো না, কিন্তু এখানে এসে দেখি যে সেই সৌভাগ্যটা আমাদের হয়ে উঠেছে। ঠিক যখনই রথে বসা ছিল তখনই আমরা ওখানে হাজির হয়েছি। আর এই রথের ইতিহাস হলো লোকমতে আনুমানিক 1740 খ্রিস্টাব্দে গুপ্তিপাড়ার রথ চালু করেন মধুসূদানন্দ। আর এই রথটি তৈরি হয়েছিল নবরত্ন মন্দিরের আদলে। রথের উচ্চতা হলো 36 ফুট, 16টি চাকা আর 9টি চূড়া নিয়ে এই রথটি তৈরি হয়। আমরা যখন রথের পাশ থেকে গুপ্ত বৃন্দাবনের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে এখানে একটা জলসত্র শিবির খুলেছে, যেখানে বাইরে থেকে আসা ভক্তবিন্দুদের ফ্রিতে জল খাওয়াচ্ছে। তারপর যখন আমরা আবার হাঁটতে শুরু করি তখন দেখি যে রাস্তা দিয়ে রথ টানার যে ঘোড়া থাকে সেই ঘোড়াগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর আমি তো শুধু একটা কথা ভাবছি যে এত ভারী ঘোড়া কাঁধে করে নিয়ে যাচ্ছে কিভাবে। এ সবই হচ্ছে জগন্নাথ দেবের কৃপা। আর এই গুপ্ত বৃন্দাবন সম্বন্ধে রিপনদার মুখ থেকে তোমরা কিছু শুনে নাও। হলো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন, যেখানে আছে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, বৃন্দাবন চন্দ্র এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এখানে 4টি মন্দির আছে, 4টি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কি কি আছে, চলো। আর এই গুপ্ত বৃন্দাবনের পাশেই কিন্তু আরো একটা ঘোড়া ছিল, যেটার রং ছিল আকাশী। আর এই আকাশী ঘোড়াটার নাম সম্ভবত মঙ্গল কিংবা আকাশ। আর প্রথমে যে সাদা ঘোড়াটা নিয়ে গেল ওর নাম সম্ভবত শুভ কিংবা বিজয়। আর গাইজ, আমরা কিন্তু গুপ্তিপাড়ার এখন গুপ্ত বৃন্দাবনে আছি। যেহেতু আমাদের রথটা এখনো সাজাতে অনেকটা লেট হবে, যার কারণে আমরা এখানে আসলাম। আর গাইজ, জগন্নাথ প্রভু কিন্তু সারা বছর এই মন্দিরেই থাকে, শুধু 7 দিনের জন্য রথে ওঠেন। শুধু 7 দিনের জন্য তার মাসির বাড়ি যায়, আর তারপর আবারই সেই একই রুটিন এখানে আবার চলে আসে। আর গাইজ, এটা হলো রামচন্দ্র মন্দির, এটা বৃন্দাবন চন্দ্র মন্দির, আর এটা হলো কৃষ্ণচন্দ্র মন্দির। আর এই সবগুলো মন্দিরের মধ্যে সব থেকে পুরনো আর ঐতিহ্যবাহী মন্দির চৈতন্য মহাপ্রভুর মন্দির। তো চলো এবার আমাদের রথের দিকে যাওয়ার সময় হয়ে এসেছে। তো এখানে বেশিক্ষণ আর সময় নষ্ট করবো না, এবার রথের ওই দিকটাতেই আমরা যাবো। আর গাইজ, আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বার হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি যে মেন যে রথটা হয় আমরা সেই জায়গাটাতে যাচ্ছি। তো চলো, ওখানে সামনে কিন্তু মানুষের রথ হচ্ছে, তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যে দেখতে পারছো একজনের কাঁধের উপর আরেকজন উঠছে, এটাকেই লোককথায় মানুষের রথ বলে। আর এটা তো গুপ্তিপাড়ায় এসে আমি এই প্রথমবার দেখলাম। রথ টানার সময় কিন্তু পেরিয়ে চলেছে, তবুও এখনো রথ টানা শুরু হয়নি। রথ টানার সময় ছিল 12টা, আর এখন 12টা 20 বাজে। আর গাইজ, আমি শুনেছি নাকি যে এই গুপ্তিপাড়ার রথের দড়িতে যখন টান পড়ে তখনই বৃষ্টিটা শুরু হয়। তো দেখা যাক এটা কি হয়। এটা আমি না, এটা রিপনদাও বলছিল। আর গাইস, লোকাল মানুষের কাছে তো ইন্টারোগেট করতে পারছি না, তাই আমি আমার রিপনদার কাছে একটা ইন্টারোগেট করব। তো রিপনদা, এই রথের ব্যাপারে তুমি কি জানো? রথের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, জাস্ট অল্প একটুই জানি। এখানকার যারা স্থানীয় আছে তাদের কাছে জানলে ভালো হয়। আমি কিন্তু অনেকটা দূর থেকে এসেছি। যাই হোক, যেটুকু জানি রথটা কিন্তু প্রায় 280 বছরের পুরনো এবং এই রথটা কিন্তু পুরীর পরে যে রথটা ধরা হয় সবথেকে জনপ্রিয় সেটাই কিন্তু এই রথটি। মাইসের রথ 600 বছর পুরনো হতে পারে, বাট এটা কিন্তু সবথেকে জনপ্রিয় পুরীর পরে।
তো সেই রথটি তোমরা এখন দেখছো, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। গাইজ, রথ টানার সময় প্রায় হয়ে এসেছে, তো আর কিছুক্ষণের মধ্যেই রথটা টানা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পুজো টুজো সবই কমপ্লিট হয়ে গেছে, আর অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিয়েছে। এ যে কোনো সাধারণ রথ না। আর গাইস, তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি কেন এরকম ভয়েস ওভার দিয়ে ভয়েসগুলো করছি, আর তার কারণটা তোমরা হয়তো এখন বুঝতে পেরেছো। না বুঝতে পারলে চলো আমি বলে দিচ্ছি। এইরকম আমি ভয়েস করছি আর হঠাৎ করেই আমার মাইকের পাওয়ারটা ডাউন হয়ে যাচ্ছে। কেন কে জানে, আমি ঠিক বুঝতে পারছি না। পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলে আবার চার্জ হচ্ছে না। আর সাধারণ না বলার কারণটা তোমরা একবার দেখো। গাইস, সত্যি বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এই সত্যি বলতে রথটা এখনো টানা হয়নি, তার আগেই কিন্তু গায়ে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো রথ টানলে জানি না কি হবে, তো এটা আমরা অবিশ্বাস করছিলাম, কিন্তু এটা এখন বিশ্বাস আমাদের করতে হচ্ছে, কারণ সত্যি যে বৃষ্টিটা হচ্ছে। গাইজ, আমার মাইক শেষ, আমি এখন আর বলতে পারবো না। এখন আমি অফ ক্যামেরা ভিডিও করবো, মুখ চুপ করে থাকবো, তো পরে ভয়েস ওভারটা করবো। এখন ওসব বাদ দাও, এখন শুধু শুট হবে, কোনো কথা হবে না। গাইজ, তারপর আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের রথ টানার যে গ্রিন ফ্ল্যাগটা সেটা দিয়েই দিল। আর রথ টানার সাথে সাথেই কিন্তু হাওয়া বৃষ্টি দুটোই একসাথে শুরু হলো। আর এখানকার একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, আর সেটা হলো এই প্রশাসনিক ব্যবস্থা। আর তার কারণটা হলো এই যে জনসমুদ্র, তারা এটা খুব সুন্দরভাবে মেনটেন করছে। আর গাইস, রথের সামনে যে ঘোড়া দুটো আছে, ঘোড়া দুটোকে এত সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করা হয়েছে, দেখে মনে হচ্ছে ঘোড়া দুটোই রথ টানছে। আর আমাদের এই রথ এখন এখানেই থেমে গেল, দেশকালী মায়ের মন্দিরের সামনে। আর রথটা কিন্তু এখন দেশকালী মায়ের মন্দিরের সামনেই থাকবে, বিকেল 4টে থেকে আবার এই রথটা কি টানা হবে। আর তোমরা হয়তো সকলেই ভাবতে পারো যে বড় কাঠটা কি, যার কারণে সবাই টেনে নিয়ে যাচ্ছে। আসলে এটা একটা ব্রেকের কাজ করে। তারপর আমরা সবাই ওই ভিড়ভাট্টা থেকে বার হয়ে ফাঁকা জায়গাটাতে আসি, কারণ এখন আমরা সবাই যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর যারা চেনো না তাদের আমি বলে দিই, এই দিকটাতে ছিল রথ, মানে 3 মাথা মোড়ের ডান সাইডটাতে ছিল রথ, আর বাঁ সাইডটা মানে সোজা রাস্তাটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই জগন্নাথ দেবের মাসির বাড়ি আমরা দেখতে পাবো। আর 5 মিনিট হাঁটার পর আমি পৌঁছে যাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর এখানেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং তার বোন সুভদ্রা দেবী 7 দিনের জন্য এখানেই রেস্ট করবে। আর গাইস, 4টে বাজার আগে যে মাঠ পুরো ফাঁকা ছিল, 4টে বাজার পর সেই মাঠে আর মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না, কারণ সকালে যারা আসতে পারেনি তারা এখন বিকেলে আসছে। তারপর রথ টানাটা শুরু হওয়ার পর চারিদিকে কালো মেঘ ঘনিয়ে এলো। এটা দেখার পর আমার মতো হয়তো সবাই ভেবেছিল যে এই রথটা টানার সময়ও বৃষ্টি হবে। আর রথটা যখন ঠিক 3 মাথার মোড়ে এসে পৌঁছালো, তখন মানুষকে আর জায়গা দেওয়া যাচ্ছে না। ভাই, ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না। গাইজ, এই ছিল গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। তুমি যদি গুপ্তিপাড়ার রথে কোনোদিন না এসে থাকো, তবে একবার এসে দেখো, এই রথের মাহাত্ম্য তুমি নিজেই অনুভব করবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, বন্ধুর সাথে শেয়ার করো। আর হ্যাঁ, এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও। দেখা হবে পরের কোনো গল্পে, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতায়। ততদিন পর্যন্ত এই রথের মতোই তোমার জীবনও এগিয়ে যাক আনন্দে ঐতিহ্যের চাকার উপর। ধন্যবাদ গুপ্তিপাড়া, ধন্যবাদ, তোমাদের ভালোবাসা রইল।